সড়ক দুর্ঘটনা আসলে আমাদের বাংলাদেশে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে সড়ক দুর্ঘটনা 3 বছর 5 বছরে শূন্যের কোটায় আসবে, সরকারেরও সদিচ্ছার অভাব নেই, কিন্তু দুর্ঘটনা কমছে না। দুর্ঘটনা না কমার পিছনে অনেকগুলা কারণ আছে, যেমন সড়ক পরিবহন আইন ও শ্রম আইনে মালিক কর্তৃক পরিবহন শ্রমিকের নিয়োগপত্র প্রদান বিধান আছে, এবং ব্যক্তি মালিকানাধীন পরিবহন শিল্পের ন্যূনতম মজুরি বোর্ড একটা ব্যয় বিশ্লেষণ করে 13টি গ্রেডে পরিবহন শ্রমিকদের বেতন নির্ধারণ করেছে, যথারীতি শ্রম মন্ত্রণালয় প্রজ্ঞাপন করেছে। কিন্তু আমরা দেখতে পাই কোনো মালিকই পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিচ্ছে না, এবং অনেক শ্রমিক নিয়োগপত্র কী জিনিস সে কিন্তু সেটাও জানে না। এখন আমাদের শ্রমিকরা আপনার গাড়ি চালায় টিপ ভিত্তিক, যেমন ঢাকা থেকে খুলনা যাবে, তার খুলনা গেলে সে এত টাকা পাবে, ঢাকা থেকে কক্সবাজার যাবে সে এত টাকা পাবে। আর যদি সে তার নিয়োগপত্র থাকতো তাহলে শ্রম আইন অনুযায়ী তার 8 ঘন্টার ডিউটি, 8 ঘন্টার পরে তার যদি দৈহিক সক্ষমতা থাকে তাহলে সে ওভারটাইম করবে, দৈহিক সক্ষমতা না থাকলে আরেকজন চালক এই গাড়িটা চালাবে। এটা হলো আপনার নিয়ম। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওনার দপ্তরের যে 6 দফা নির্দেশনা সেখানে আছে যে একটি দূরপাল্লার গাড়িতে কমপক্ষে 2 জন চালক রাখা, কিন্তু আমার জানা মতে আজ পর্যন্ত কোনো পরিবহন মালিক তাদের দূরপাল্লার গাড়িতে 2 জন চালক রাখে নাই। দেখা গেছে এখন রংপুর থেকে কক্সবাজার গাড়ি চলে, আবার কুয়াকাটার থেকে দেখা গেছে আপনার পঞ্চগড় গাড়ি চলে। তো এই গাড়িটা রাত্র 10টা বাজে পথ দিল, দেখা গেছে দিনের 12টা বাজে পৌঁছানোর পর গাড়ি পরিষ্কার, আনুষঙ্গিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ চেক করা, এরপরে আর চালকের হাতে ঘুমানোর সময় থাকে কতক্ষণ, 3 ঘন্টা 4 ঘন্টা। দেখা গেছে কোম্পানিগুলোর নিজস্ব কোনো গেস্ট হাউস নেই, তখন চালককে বা সুপারভাইজারকে ওই গাড়ির মানে উত্তাপ সিট যেটা সেখানে ঘুমাইতে হয়, আসলে তো ঘুম হয় না। আবার দেখা গেছে রাত্র 10টা বাজে তার টিপ, এরকম ওই চালকটা মাসের পর মাস চালাচ্ছে। তো মাসের পর মাস যখন একটা লোক গাড়ি চালাবে তার শরীরে ক্লান্তি ভাব আসবে, এটা কিন্তু স্বাভাবিক কথা। যেমন আমরা একটা কথাই বলি যে 1 রাত্রের ঘুম 7 রাত্রেও কিন্তু পূরণ হয় না। তাহলে এই চালকের ঘুমটা পূরণ হবে কিভাবে? তখন তার শারীরিক সক্ষমতা যখন থাকে না, অনেক সময় অনেক চালক ঘুমাইয়াও গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কারণ চালকের করার কিছু থাকে না। তার নিয়োগকর্তা মালিক বলে তুমি চালাইলে চালাও, নতুবা আমি অন্য চালককে নিয়োগ দেবো। এটি একটি কারণ। অনেক সময় রাস্তার দোষে দুর্ঘটনা ঘটে, যান্ত্রিক গোলযোগ যেটা, যান্ত্রিক গোলযোগের জন্য কিন্তু দুর্ঘটনা কম অংশে দায়ী না। আবার দেখা গেছে রাস্তার উপরে মানে হাঁস মুরগি গরু ছাগলের বিচরণ, তারপরে রাস্তার পাশে দোকানপাট, তারপর ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং আপনার পথচারীরাও অনুসরণ না করে যেখানে সেখানে রাস্তা পার হচ্ছে, এসব বিষয়গুলো কিন্তু কম অংশে সড়ক দুর্ঘটনার জন্য কম দায়ী নয়। তবে আমরা যেমন ঈদের সময় একটা এই হট্টগোল লেগে যায় দুর্ঘটনা নিয়ে। আমি কিছুদিন আগেও আমি ফেসবুক লাইভে এসেছিলাম, আমি সরকারের কাছে এবং সংশ্লিষ্টদের কাছে দাবি করেছিলাম যে ঈদ যাত্রায় কমপক্ষে মানে আপনার 5-10 দিন ঈদের আগে এবং পরে সড়ক, মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার জন্য। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং টিভি চ্যানেলও দেখেছি যে এক ভদ্রলোক মোটরসাইকেলে উনি আছে, ওনার ওয়াইফ আছে, 2টা মেয়ে আছে, আবার সামনে মোটরসাইকেলের সামনে স্টিয়ারিংয়ের এখানে বিশাল একটা ব্যাগ। তাই এই যে এক পরিবার একটা মোটরসাইকেলে, এটাও কিন্তু দুর্ঘটনার জন্য কম দায়ী না। এইবার ঈদ যাত্রায় যে সড়কে যে দুর্ঘটনা ঘটেছে, এর চেয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আপনার মোটরসাইকেলে। আমরা পিজি হাসপাতালে থেকে আরম্ভ করিয়া, পিজি হাসপাতালে সাধারণত এই মানে অর্থোপেডিক রোগীরা ভর্তি হয় না, তারপরও ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল এবং বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সয়লাভ ছিল এই মোটরসাইকেল দুর্ঘটনায়। আবার আমরা দেখেছি সড়কে অন্যান্য দুর্ঘটনা যেটা মানে যেগুলো উল্লেখযোগ্য, দুঃখজনক এবং বেদনাদায়ক, যেমন ফরিদপুরের কানাইপুরে যে দুর্ঘটনাটি ঘটেছে, 14 জন মানে পিকআপের যাত্রী নিহত হয়েছে ইউনিক পরিবহনের সাথে দুর্ঘটনায় হাতে যেটা হয়েছে। আসলে এগুলা কিন্তু অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা। তারপর আপনার ঝালকাঠিতে গাবখান ব্রিজের এখানে আপনার অটো টেম্পু, ব্যাটারি চালিত ইজি বাইক, মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, একটা ট্রাক
সিমেন্ট বোঝাই ট্রাক সে পিছে দিয়ে মেরে দিল, চাকার মধ্যে দেখা গেছে সে 7 জন হাসপাতালে নিয়ে মোট, সেখানেও 14 জন নিহত। এই যে চালকের, হয়তোবা সে চালক ঘুমেছিল, কেন আমরা এমন একটা দেশে বাস করি, যখন আমি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলাম জানলাম, এরপরে জানি যে সেই বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন ছিল না, কোনো হাসপাতালে চিকিৎসা করাইলাম, এরপর জানলাম যে ওই হাসপাতালটা বৈধ না। তো কোনো পরিবহন বা কোনো যানবাহন অ্যাক্সিডেন্ট হলো, এরপর দেখলাম যে চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির ফিটনেস নেই। এখন এই যে ফিটনেস ছাড়া যানবাহন চালানো যেমন অপরাধ, তেমনি এই মালিকেরও কিন্তু অপরাধ আছে। এই মালিক, তার গাড়িটা রাস্তায় চলার যোগ্যতা নাই, সে কেন রাস্তা ছাড়লো? এটা হলো অতিরিক্ত মুনাফা করার জন্য। যেমন ইউনিক পরিবহনের যে গাড়িটা, সেটা 4 বছর আগে তার মেয়াদ শেষ, সেটা ঢাকা চট্টগ্রাম রোডে চলতো, এখন সেটাকে দিয়েছে কোথায়? ঢাকার থেকে ঝিনাইদহ, অর্থাৎ ঝিনাইদহ টার্মিনালে যায়, ওই বিকালবেলা পান কলা কচু ভর্তি করে আবার ঢাকা আসে, সেটা মালগাড়িতে রূপান্তরিত হয়েছে। এসব মালিক যারা, তাদের বিরুদ্ধেও কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যেমন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, মানে যারা মালিক সমিতির নেতৃত্ব দেয়, তাদেরকে কিন্তু দেখি যে এই পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য, দুর্ঘটনা কমানোর জন্য তাদের কিন্তু অনেক পরিশ্রম, কিন্তু আসলে কেউই কারো কথা শোনে না। কতক্ষণ আপনি পাহারা দিয়ে রাখবেন? পাহারা দিয়ে তো রাখা যায় না। অতএব সড়ক দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে সর্বপ্রথমে চালকের নিরাপত্তা, যেটা চালক নিরাপদ কিনা, তার গাড়ি চালানোর যোগ্যতা যেটা, তার বিশ্রামের ব্যাপারটা, তার নিয়োগপত্র, গাড়ির ফিটনেস, এগুলা সবসময় ঠিক রাখতে হবে। যেমন মালিক, তেমন শ্রমিক, পথচারী, ল অ্যান্ড এনফোর্সমেন্ট, সকলকেই এদিকে সজাগ থাকতে হবে। তাইলে কিন্তু দুর্ঘটনা কমিয়ে আনা বলে আমরা মনে করি। তবে এই যে দুর্ঘটনা নিয়ে আমরা দেখলাম পরশুদিন যাত্রী কল্যাণ সমিতি একটি যোগফল প্রকাশ করলো, অর্থাৎ ঈদ যাত্রায় 407 জন লোক সড়কে নিহত 15 দিনের হিসাবটা করলো। আমরা বাংলাদেশে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেক দিন দেখতে পাচ্ছি, মানে 2 মিনিটের মধ্যে কোথাও দুর্ঘটনা ঘটলে সেটা কিন্তু আমাদের কাছে খবরটা চলে আসে। তাহলে 15 দিনের যোগফল প্রকাশ করাটা, এটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এবং আমরা দেখলাম দুর্ঘটনার জন্য উনি বলছে এই মন্ত্রী কিছু করতে পারে নাই। আর বাবা, মন্ত্রী কি দুর্ঘটনা কমাবে? দুর্ঘটনা কমাবে সকলের দায়িত্ব এবং কর্তব্য। উনি এক পর্যায়ে মন্ত্রী ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত এই পর্যন্ত বলল। উনি যাত্রী কল্যাণ করবে, উনি বলতেছে মন্ত্রীর পদত্যাগ। মন্ত্রীর পদত্যাগ করলে কি দুর্ঘটনা এই দেশে কমবে? এটা না। এই দেশে আমরা যারা সভা সমিতি করি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ববান হয়ে আমাদের স্থান থেকে কথা বলা অত্যাবশ্যক। তাইলে কিন্তু প্রত্যেকের যদি দায়িত্ব নিয়ে কাজ করি, আপনার দুর্ঘটনা কমবে, অতিরিক্ত ভাড়া, সড়কে চাঁদাবাজি সব কিছু কমবে। এখন আমি যদি একজনের উপর দায় চাপাইয়া দিই, মন্ত্রী তো বাংলাদেশের যানবাহনগুলো চালায় না, যানবাহনগুলো আমার মতো শ্রমিকেরা চালায়। তাহলে আমার মতো শ্রমিকের প্রশিক্ষণের দরকার, যে আমি কিভাবে গাড়ি চালাইলে, কেন আমার কাছে 50 জন যাত্রীর জীবন। অতএব এই 50 জন যাত্রীর নিরাপত্তার স্বার্থে আমাকে সড়ক পরিবহন আইন যেটা, সেটা মানতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না, যেখানে সেখানে ওভারটেকিং করা যাবে না, এগুলো কিন্তু মানতে হবে। যেমন চালকদের গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই কি এরকম চালক আছে 20 কিলোমিটার মোবাইলে কথা বলছে। তো যাত্রী যখন আপনার তাকে এই বারণ করে যে ড্রাইভার সাহেব আপনি মোবাইলে কথা বলবেন না, আপনার অসুবিধা কি, আমি তো গাড়ি চালাচ্ছি, দেখা গেছে তার যাত্রীর উপরে সে চালক খবরদারি করছে। এখন যেমন এই দুর্ঘটনা কমাইতে চালক কি করতেছে, এটা ওই কোম্পানি মনিটরিং করতে হবে। ঘরে বসে যদি সিসি ক্যামেরা থাকে গাড়িতে, কোম্পানি কিন্তু মোবাইলে বসে দেখতে পারতেছে আমার চালক মোবাইলে কথা বলতেছে। যখন তার নিয়োগকর্তা তাকে বলবে এই তুমি মোবাইল রাখো, তখন কিন্তু সে মোবাইল রাখতে বাধ্য, বা ওই কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা যারা থাকবে তারা এগুলো দেখবে। এগুলা শুধু ও যে আপনার মালিক দেখবে তা না, মালিকের বিভিন্ন ম্যানেজার আছে, বিভিন্ন রোডের দায়িত্বে যেসব কর্মকর্তারা আছে তারা দেখতে পারবে। যেমন আমরা দেখলাম এই গত বছর নারী দিবসে আপনার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর নিরাপত্তা 100 সিসি ক্যামেরা স্থাপন করলো বিভিন্ন গাড়িতে।
এটা একটা পাইলট প্রকল্প, কিন্তু 100 না। এখন এই সিসি ক্যামেরাগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করার আগে আপনাকে সেই সিসি ক্যামেরার ব্যবহারটা নিশ্চিত করতে হবে। ব্যবহারটা জানা, গাড়ি সুপারভাইজারের প্রশিক্ষণ থাকতে হবে, ড্রাইভারের প্রশিক্ষণ থাকতে হবে, মালিকের প্রশিক্ষণ থাকতে হবে, নতুবা সেটা তো টিকবে না। এবং পর্যায়ক্রমে সরকারকে এগুলা বাড়াইতে হবে, কেন 100টা লাগাইলো, এরপরে আরও লাগানোর কথা ছিল, কিন্তু সে প্রকল্পটা সেখানে শেষ হয়ে গেছে। তো ওই সিসি ক্যামেরা যদি সংশ্লিষ্ট বিভাগের কাছে থাকে, ওই হাইওয়ে পুলিশের কাছে যদি সেটা নেটওয়ার্ক থাকে, তখন হাইওয়ে পুলিশও দেখতে পারবে যে এই গাড়িটা ওভার স্পিডে চলছে, মানে আপনার ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করছে, তখন তাকে সাবধান করতে পারবে হাইওয়ে পুলিশ। অতএব সড়ক দুর্ঘটনা আমরা একে অপরকে দোষারোপ না করে শুধু সরকারের উপর দোষারোপ করলাম, এতে সড়ক দুর্ঘটনা কমবে না। আমার স্থান থেকে, আমার ল অ্যান্ড এনফোর্সমেন্টের স্থান থেকে ল অ্যান্ড এনফোর্সমেন্ট, গাড়ির মালিকের স্থান থেকে মালিক, পথচারী, যাত্রী, সবাইকেই সচেতন হতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।